সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আব্বাসী আপনাকে। ধন্যবাদ মতি ভাই। আজকে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে বিএনপি চাইবে ভোটের তারিখ ১/১১ নীল নকশা। ইত্তেফাক ১৪ টাকা বেড়ে সয়াবিনের লিটার এখন ১৮৯ টাকা। সুস্পষ্ট রোড ম্যাপ চাইবে বিএনপি। মানবজমিন বৈদ্যুতের দাম বাড়ায় কারা? নির্বাচন নিয়ে যে বার্তা দেবে বিএনপি। কালবেলা স্টারলিংকের সহযোগী ফাইবার এট হোম ৩ মাস মাঠে থাকার পরিকল্পনা বিএনপির। কালের কণ্ঠ, হঠাৎ রাজনীতির মাঠে গরম হাওয়া, ৩ এমপির মদদে ফকির ধনী। আমার দেশ জঙ্গি সাজিয়ে হত্যা শিশুসহ ৫ জনকে, ব্যতিক্রমী আয়োজনে প্রাধান্য বাংলাদেশি সংস্কৃতির। দেশ রূপান্তর, এলডিসি উত্তরণে বাধা নেই, নির্বাচন কবে জানতে চাইবে বিএনপি। সময়ের আলো, সংকট এখন সম্ভাবনা, ভোট নিয়ে অনিশ্চয়তা কাটাতে চায় বিএনপি। দিনকাল, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে নানামুখী পরিকল্পনা, পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। করতোয়া বৈশাখী উৎসবের রঙিন দেশ, জাতীয় নির্বাচন স্পষ্ট তারিখ চাইবে বিএনপি। আজকে সবকটা কাগজে শিরোনামে আসছে। আজ আপনি জানেন যে দিনের আজকেই প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ হবে। সেই সাক্ষাতের কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন কাগজে রিপোর্ট ছাপা হয়েছে এবং যেটা বলা হয়েছে সুস্পষ্ট রোডম্যাপ চাইবে বা বিএনপি। জি, আপনি কি দেখছেন? ধন্যবাদ মতি ভাই। এটা তো মোটামুটি সবাই বিশ্লেষকরা বা সাধারণ মানুষরা যাকেই বলেন, যাদেরকেই ধরেন, মোটামুটি ধারণা করেছিল যে ঈদের পরে বিএনপির কাছ থেকে একটা নির্বাচনের ব্যাপারে আমরা একটা মুভমেন্ট বা একটা কি বলবো, একটা চাপ আমরা দেখতে পারবো বা আশঙ্কা করছিলাম, এবং তাই হচ্ছে। কেননা যত দিন যাচ্ছে, আপনি যদি দেখুন যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি কিন্তু বলেছেন ওনার যে আগের বক্তব্যগুলো, যে সংস্কার তো যতটুকু সম্ভব হওয়ার পরে, এবং যদি আইনের পরিস্থিতি যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি স্যাটিসফ্যাক্টরি হয়, এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং বিউরোক্রেসির কাছ থেকে যদি উনি যথাযথ সহযোগিতা পান, মিনিমাম যে রিফর্মস যেটা নিয়ে যেখানে সবার কাছে যে সুপারিশ গ্রহণ করা হয়েছে, এবং যদি পলিটিক্যাল পার্টিস, মেজর এবং মাইনর পলিটিক্যাল পার্টিসের সাথে যে ডিসকাশনের পর একটা রোড ম্যাপ ডিসাইড করা হবে। কিন্তু এখনও হচ্ছে যে নির্বাচন নিয়ে এখনও কোনো স্থির একটা রোড ম্যাপ এখনও বের হয়ে আসে নাই। তো একবার বলা হচ্ছে ডিসেম্বর, একবার বলা হচ্ছে যে পরের বছর জুন। তো আমরা এখানে আন্দাজ করতে পারি অ্যাজ অফ নাও যে অ্যাট দ্য লেটেস্ট, মোস্ট রিসেন্ট যদি খুব তাড়াতাড়ি হয়, তাহলে আমি বলবো হচ্ছে ডিসেম্বর, নাহলে হচ্ছে জুন। কিন্তু আবার সাথে সাথে আবার হচ্ছে আমি দেখেছি হচ্ছে কিছু কিছু উপদেষ্টা, একজন দুজন বা একজন বোধহয় এখানে ওনার বক্তব্য আসে যে উনি বলেছেন যে এটা 5 বছরের জন্য, এটা আমরা এখানে মানুষ বলছে, সাধারণ মানুষ বলছে। এবং ঈদের জামাতেও আমরা দেখেছি যখন হচ্ছে প্রফেসর ইউনূস এখানে নামাজ আদায় করতে গেছেন, অনেকে বলেছেন, এখানে এটা খবর আসছে যে আপনার সরকার 5 বছরের জন্য দরকার, ইত্যাদি ইত্যাদি। সাধারণ মানুষের বক্তব্য আসতেই পারে। কিন্তু বিএনপির পার্সপেক্টিভ হচ্ছে যে আপনার 2014 যে নির্বাচনটা ছিল, এখানে তো হচ্ছে ওরা না হয় বয়কট করে ফেলেছে, বা 2018 বা 19-এ যে এখানে নির্বাচন যদি বলি, তো ওইখানকার তো এখানে হচ্ছে যে আওয়ামী লীগ তো হচ্ছে যে এই যেটা বলে হচ্ছে যে রাতের ভোট যেটাকে বলে, বা জালিয়াতি করে যে জিতেছিল, এবং 2024-এ তো অন্তঃসার শূন্য নির্বাচন। এটা তো এটা নিয়ে আপনার প্রোগ্রামও হয়েছে, পরে ওখানে ওটা নিয়ে আলাপ হয়েছিল। তো ওরা মনে করছে যে হচ্ছে আর কতদিন ক্ষমতা থেকে ওরা দূরে থাকবে। এবং এটা প্রত্যেকটি রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দলের কাছে হচ্ছে কি বিএনপি, কি জামাতে ইসলামী, আর এখন আওয়ামী লীগ তো এখন আপাতত ইকুয়েশনের বাইরে অ্যাজ অফ নাও। ভবিষ্যৎ কি হবে এটা ভবিষ্যৎই বলে দিবে। কিন্তু এখানে যে ওদের দুটি দলই বড় বৃহৎ রাজনৈতিক দল, এবং এখন যে উদীয়মান যে দলটি আসছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি, সবাই চাইবে হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। এটাই হচ্ছে রাজনৈতিক দলের হচ্ছে মূল অবজেক্টিভ। এবং তার জন্য ওরা হচ্ছে এক ধরনের একটা প্রেশার ক্রিয়েট করতেই থাকবে। এবং এর সাথে সাথে আমি বলবো যেটা হচ্ছে কয়েক ঘন্টা আগেই বোধহয় আমি 2 ঘন্টা আগে নিউজ দেখলাম যে জামাতের আমির হচ্ছে যে লন্ডনে ইউকে ভিজিটের সময় উনি কিন্তু হচ্ছে খালেদা জিয়ার বাসস্থানে গেছেন, যেখানে আছেন, এবং ওনার সাথে
খালেদা জিয়ার শরীরের ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন এবং হচ্ছে অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমানের সাথে দেখা করেছেন। তো বিএনপি এবং জামাতের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যদি এখানে সৌজন্য সাক্ষাৎই হতে পারে, বাট এটাও কিন্তু তাৎপর্যপূর্ণ। কেননা আমরা ভুললে হবে না যে 1990 সালে এরশাদের যেখানে হচ্ছে এরশাদকে প্রেসিডেন্ট এরশাদকে উৎখাত করার সময় কিন্তু হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ, জামাতের কিন্তু এক ধরনের একটা আদত হয়েছিল। তো এবং এই কোয়ালিশনটা করেই কিন্তু হয়েছিল। সো সব দিক দিয়ে আমি বলবো হচ্ছে যে বিএনপি এখন আস্তে আস্তে হয়তো বা অর্গানাইজড হচ্ছে, কিন্তু তার সাথে সাথেও আমরা দেখছি হচ্ছে যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি থেকেও নানান ধরনের এখানে হচ্ছে প্রশ্ন তোলা হচ্ছে এবং জনগণের মধ্যেও কিন্তু আমরা একটা বিভক্তি দেখছি। এটা কিন্তু না বললে নয়। একদল মানুষের, সাধারণ মানুষের সাথে কথা বলে বলছে, অনেকে বলছেন ভালোই তো আছে, কেন আগের তুলনায় তো এখানে হচ্ছে যে অন্তত জিনিসের দাম একটু হলেও কমেছে, কিন্তু আবার কিন্তু ইনফ্লেশন বাড়া শুরু করেছে বলল স্মৃতি। আইন শৃঙ্খলার অবস্থা কিছুটা হলেও এখানে করা হয়েছে এবং কিছু লোক যেটা সব আশঙ্কা করে, এবং আশঙ্কাটা উড়াতে পারবো না, যে বলবো ওই যেটা বলছে যে আমরা সেই আগের মতো লুটপাটের রাজনীতিতে ফেরত যেতে পারি না। সাধারণ মানুষের সাথে কথা বলা, আমি রিক্সাওয়ালা বলেন, ড্রাইভার বলেন, সাধারণ মধ্যবিত্ত বলেন, মানুষের মধ্যে আবার আরেক দল যারা আবার লোকদের সাথে বলেছে হচ্ছে যে যেহেতু এনারা ইন্টারিম গভর্নমেন্টের নানান রকমের অন্তর্বর্তীকালীন সরকারের যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে, তাদের ম্যান্ডেটটা সবসময় দুর্বল থাকবে এবং দেশি বিদেশি এখানে হচ্ছে নানান ধরনের চাপে যে ওরা যাবে, তো তার জন্য হচ্ছে বড় ম্যান্ডেটের জন্য একটা রাজনৈতিক নির্বাচন, একটা গ্রহণযোগ্য নির্বাচন করে, একটা ইনক্লুসিভ নির্বাচন করে যেই আসুক ক্ষমতায় তাদেরকে এখানে আসলে তাহলে এটা বেটার হবে। এটা কিন্তু দুই ভাগে এটা বিভক্ত হয়ে গেছে। এখন বিএনপিরও এখানে এটা করতে হবে যে শুধু এখানে রাজপথে আন্দোলন করলে তো হবে না, জনগণের মধ্যে এখানে হচ্ছে যে আশা আকাঙ্ক্ষা আছে ওদের সাথে এটা বাস্তবায়ন করার জন্য জনগণ যেটা চায় সেটা প্রতিফলন করতে হবে। এটা আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি, কেননা যখনই এখানে একটা এক ধরনের ট্যাগের ব্যাপারও হয়ে গেছে, ট্যাগিং যেটাকে বলে বা লেবেলিং। কেন আপনি যদি বলেন সংস্কার আগে নির্বাচন পরে, তাহলে বলবেন যে আপনি হচ্ছে ডক্টর ইউনূসের সরকারের এখানে সাপোর্টে আছে, বা আপনি যদি বলেন যে এখন নির্বাচন আগে, মানে নির্বাচন যত তাড়াতাড়ি দিতে পারেন তখন আপনি বলবেন বিএনপির পক্ষে। কিন্তু সমস্যা হচ্ছে যে আসলে কোনো পক্ষ বিপক্ষ না, একটাই দেশ, বাংলাদেশের পক্ষে। এবং একটা এখানে যে মেজর যে স্টেক হোল্ডার্স আছে, একটা কম্প্রোমাইজে আসতে হবে, অ্যাকসেপ্টেবল একটা কম্প্রোমাইজে আসতে পারে। বিএনপি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। নির্বাচনটা বিলম্বিত করে কি লাভ? এখন যেটা আমরা শুনছি এখানে যে এখনো পুরোপুরি হচ্ছে আপনার এটা যে অন্তর্বর্তীকালীন সরকারের যেখানে যে বয়ান থেকে আমি যে যতটুকু পেপারে মিডিয়াতে শুনতে পাচ্ছি, যে এখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। যেমন হচ্ছে আপনি বলেন যে আওয়ামী লীগ সরকারের আমলে যারা খুন গুম এটার সাথে জড়িত আছে তাদের বিচার প্রক্রিয়াটা সম্পূর্ণ করা, বা হচ্ছে অনেকে আবার বলছে আওয়ামী লীগকে ব্যান করে এখানে রাজনীতি করতে হবে। আবার কিছু লোক এখানে আবার বলছে হচ্ছে সংস্কার একটা পুরোপুরি শেষ করে করতে হবে। তো যেটা হচ্ছে সংস্কারে তো শেষ নাই, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, ইটস এ ডাইনামিক প্রসেস। এবং সংস্কারে তো একটা যৌক্তিক একটা মানে আপনার অবস্থা থাকতে হবে, একটা আবর্তের মধ্যে থাকতে হবে। তো সংস্কার কতদিন পর্যন্ত করতে পারবেন? এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে এডিবি ইমপ্লিমেন্টেশন যেটাকে হয়, যেখানে হচ্ছে আপনার রুরাল ইকোনমি, গ্রামীণ অর্থনীতিতে যেখানে হচ্ছে লোকাল ইউপি চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি, ওই ইমপ্লিমেন্টেশন করার জন্য, প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করার জন্য সেখানে কিন্তু ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ লাগে। সো আমিও বলবো হচ্ছে যে ঠিক আছে, হুট করে শুধু নির্বাচন করে দিলাম কিন্তু বেশিরভাগ যে আমাদের মৌলিক সমস্যাগুলো সমাধান হলো না, তাহলে এটা বাস্তবসম্মত না। কিন্তু আপনারা যদি নির্বাচন অনেক বেশি বিলম্বিত করেন তাহলে কিন্তু হচ্ছে যে আবার সেই কনফ্রন্টেশনাল পলিটিক্সের দিকে আমরা যেতে পারি। আমরা যদি তর্কের খাতিরে ডিসেম্বর অথবা জুনের কথা তো বলা হচ্ছে, জি, তাহলে রোড ম্যাপটা দিতে অসুবিধাটা কোথায়? যত তাড়াতাড়ি দিয়ে দেয় আমার মনে হয় সবার জন্য সম্ভব, মানে সবার জন্য এটা হচ্ছে আমার ব্যক্তিগত, আপনি যদি অভিমত জানতে চান, যদি সরকার বলে যে না আমরা এখন জুনে আগে দিব না, বা আপনি ধরেন তর্কের খাতিরে আমরা ডিসেম্বরে দিতে পারছি না, পরের জুনে দিব, বা আপনি হচ্ছে যে 1.5 বছর পরে দিব, একটা ক্লিয়ার রোড ম্যাপ দিয়ে দিলে কিন্তু আপনার জল্পনা কল্পনা নিরসন হয়ে যাবে, নির্বাচনমুখী হয়ে যাবে, এনসিপিও হয়ে যাবে, বিএনপি হয়ে যাবে, জামাতও হয়ে যাবে, এবং তখন জেনে যাবে কতটুকু টাইম ফ্রেম আছে। বা আপনি যদি এখানে আপনি যদি না দেন তখন কি হবে, আপনার কিন্তু নানান ধরনের স্পেকুলেশন বা রুমার্স হবে, যেটা আপনি হয়তো করতেও চাচ্ছেন না। মানুষ আপনার যে
আপনাকে মনে করেন যারা আপনার মানে প্রতিপক্ষ তারা হচ্ছে না দেশে এবং বিদেশে তারা কিন্তু নানান ধরনের সুযোগ নেবে। আবার এটা আবার একটা সমস্যা আছে, আমি আপনার সমস্যাটাও বলে দিই। যদি আমি ইফ আই লুক এট বোথ সাইডস, না আমি দুই সাইডে হেজ করছি না, দর্শকদের আগেই বলছি, আমি দুই সাইডে আমি এখানে দেখছি প্রোজ অ্যান্ড কনস। আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় থাকেন, যেটা 1/11 শেষের দিকে হয়েছিল, যখন আপনি একটা ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করে ফেলেন তখন ইউ বিকাম আ লেম ডাক গভর্নমেন্ট। কেন তখন হয় কি পুরা প্রশাসন বলুন, আপনার আমলা বলুন, পুলিশ নির্বাচনমুখী না, তখন ওরা মনে করে কোন দলটি হচ্ছে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, তারা তখন ডিফ্যাক্টো গভর্নমেন্ট হয়ে যায়। যেমন আমরা দেখেছিলাম 1/11 শেষের দিকে কিন্তু আওয়ামী লীগ ওয়াজ কলিং দ্য শটস। সো একটা সেফ এক্সিট দেওয়ার জন্য হচ্ছে তখনকার দিনে 1/11 কুশীলবদেরকে। তো ঠিক তেমনি হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বা হয়তো কিছু উপদেষ্টার হয়তো আমি জানি না, ওনাদের সাথে আমার কথা হয় না, তাদের কাছে এই সমস্যাটা হতে পারে। কিন্তু গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা সংস্কার, যতটুকু যৌক্তিক সংস্কার করে রিফর্ম করে যেটা সাস্টেনেবল হয়, একটা রোড ম্যাপ একটা ডিক্লেয়ার করে কমন মিনিমাম কনসেনসাস দিয়ে একটা ইলেকট্রাল শিডিউল যদি অ্যানাউন্স করে দেয়, আমার মনে হয় সরকারের জন্য আখেরে লাভ হবে। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে বিশেষ করে ভোজ্য তেলের দাম 14 টাকা বেড়েছে পার লিটারে, এখন দাঁড়াইছে 189 টাকা। জি, সয়াবিন এইটা হচ্ছে কি আমি বললাম যে হচ্ছে এটা বোধহয় বাংলাদেশে স্বাধীনতার পর এই খাবারের যে মানে খাদ্য শস্য এবং খাদ্য সামগ্রীর এখানে যে দামের যে এখানে যে ম্যানিপুলেশনটা হয়, সেটা বোধহয় কোনো সরকারই ভাঙতে পারে নাই। এবং আমাদের প্রথম দিকে একটু আশা হয়েছিল যে এবার এই সরকার বোধহয় এখানে হচ্ছে ডক্টর ইউনূসের সরকারের আমলে বোধহয় প্রথম শেষের 3 মাস মধ্যে কিন্তু মূল্যস্ফীতি কমে গেছিল। সাধারণ মানুষ কিন্তু বলেছিল এবার ঈদে কিন্তু যথেষ্ট আমরা আরামে ছিলাম, কারণ জিনিসপত্রের দাম একটু কমেছে। কিন্তু বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের ডেটা, সরকারি সংস্থা, আর এখন তো ডেটা তথ্য তো এখন নকল হওয়া বা মানে ডেটা কুকিংয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা বিশ্বাস করা যায়। তাহলে এখন কিন্তু বলছে মূল্যস্ফীতি আবারও বাড়ছে, 9.35% হয়ে গেছে। এবং এই যে ভোজ্য তেলের যে দামটা বেড়ে যাচ্ছে, এটারও একই জিনিস যে এখানকার যে বড় বড় যে মার্কেট প্লেয়ার্স আছে তাদের যে সম্পৃক্ততা পাওয়া যায়, আপনি একদিন 2 দিন আপনি হচ্ছে যে আপনি এখানে ফুড ইন্সপেক্টর দিকে ডেকে দেবেন, বিসিএস আমলাদেরকে পাঠিয়ে দিবেন, আপনার সাথে মিডিয়া থাকলো, এটা থাকলো, প্রচার প্রসার হলো, মানুষ ভয় পেলো, কিন্তু দাম হয়তো 1 টাকা কমলো, তবে আবার সেই কি সেই। তো এখন হয় কি একবার পেঁয়াজের দাম বাড়ে, একবার তেলের দাম বাড়ে, একবার মরিচের দাম বাড়ে, এবং এইভাবে কিন্তু হচ্ছে মুনাফা যারা করে তারা কিন্তু লাভ করতেই থাকে। তো এই যে মুষ্টিময় যে সোকল্ড সিন্ডিকেট, রহস্যময় সিন্ডিকেট, তাদের জন্য ভাঙার জন্য যেটা করতে হবে কি আপনার সরবরাহ যে এখানে যে প্রক্রিয়াটা বা সাপ্লাই চেইনটাকে আপনার আরো মজবুত করতে হবে। এবং আপনার যে গ্রামে গঞ্জে যে কৃষক, সে যাতে মার্কেটে ডিরেক্টলি এখানে বেচতে পারে, এটার জন্য যে ডিজিটাল অ্যাপগুলো আছে সেগুলোকে আমরা চিন্তা করতে হবে। এবং দরকার হলে যে সময় আমাদের জিনিসের দাম বাড়তে থাকে, তাই এটা যে টিসিবির যে অপারেশন বা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন যেগুলো আছে ওগুলো আরো বাড়াতে হবে। এটা করলে, এবং সরকার দরকার হলে হচ্ছে যে এখানে এই কোম্পানিগুলোকে বড় যে এখানে মার্কেট প্লেয়ার্স তাদেরকে এখানে ইনভেস্টিগেট করুক, তাদেরকে ফাইন করুক। এটার জন্য একটা আমাদের অলরেডি ল আছে, কম্পিটিশন অ্যাক্ট, এবং কম্পিটিশন কমিশন আছে যারা মানে সুস্থ প্রতিযোগিতার জন্য করুক, তাদেরকে আপনি জুডিশিয়ারি পাওয়ার দেন, তারা ইনভেস্টিগেট করুক, তাদেরকে ওই অর্থনীতিবিদ দেন, তাদেরকে ওই ট্র্যাকিং করার এবিলিটি দেন, আমেরিকাতেও আছে। এবং এরা যে অসুস্থ যে এখানে যে প্রতিযোগিতা, যে মানে আনফেয়ার কম্পিটিশন, এটাকে কিন্তু তারা রুখে দাঁড়ানোর এটা জায়গা হবে। উই হ্যাভ দ্য মিনস, এখন আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। ওয়েল, আপনি জানেন যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকা আসছেন আজ, প্রায় 1.5 দশক পর। জি, কিভাবে দেখছেন? এক অর্থে খারাপ না, কেননা হচ্ছে যে বিগত 15 বছরে যেটা অনেকটা ধারণা করা যায় যে যেহেতু ভারতের আওয়ামী লীগ সরকারের উপর প্রবল প্রভাব ছিল, তার জন্য একটা জিনিস যেটা হয়েছে যে বাংলাদেশের নেতৃত্বে কিন্তু আমরা আস্তে আস্তে সার্কের কাঠামো থেকে সরে গেছি, এবং তার জন্য কিন্তু সার্ক এক ধরনের কোমাতে চলে গেছে। এবং 2 হচ্ছে যতটা না আমাদের, হ্যাঁ নিশ্চয়ই পাকিস্তানের সাথে আমাদের যথেষ্ট মানে কিছু কিছু ব্যাপারে আমাদের এখনও মতনৈক্য আছে, যেমন 71 সালে যে এখানে যুদ্ধে যে গণহত্যা যে ব্যাপার দায়টা আছে, বা হচ্ছে যে অনেকগুলো হচ্ছে প্রপার্টি যেগুলো আছে, বা ওয়ার কম্পেনসেশন আছে, বা এখানে যারা বিহারির যারা স্ট্যান্ডার্ড আছে, বা করাচিতে যে বাঙালির যারা এখানে স্ট্যান্ডার্ড আছে, ওদের রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে কিন্তু এখনও এই ইস্যুগুলো আনরিজলভড আছে। তো এটাও ঠিক যে চীন এবং ভারতের মধ্যেও তো একটি যুদ্ধ হয়ে গেছে,
অফিসিয়াল যুদ্ধ হয়ে গেছে এবং 2-3টি বর্ডার স্কারমিশ হচ্ছে, তবু তো ওদের মধ্যে $120 বিলিয়ন মতো, $132 বিলিয়ন মতো ব্যবসা বিনিয়োগ হচ্ছে। সো যুদ্ধ মানে কম্পিটিশন থাকবে, কনফ্লিক্ট থাকবে এবং তার সাথে সাথে কোঅপারেশন থাকবে। এখন পাকিস্তানের সাথে আমাদের তথ্যপূর্ত হচ্ছে যে পাকিস্তানের অর্থনৈতিক মন্দা থেকে আক্রান্ত এবং ওরা চাইছে হচ্ছে ওদের রপ্তানি বাজার বাড়ানোর জন্য, এবং বিশেষত ওরা হচ্ছে আগ্রহী হচ্ছে যে তুলা বা কটন, বা তারপর হচ্ছে যে আপনার এই সাথে সাথে হচ্ছে ওদের ফ্রুটস, রাইস ইত্যাদি, তারপর অনিয়ন্স বা পেঁয়াজ, এইগুলো হচ্ছে ওরা এক্সপোর্ট করতে চাচ্ছে। এবং আমি যদি আমার এখানে তথ্যপত্র দেখি তাহলে হচ্ছে আমরা আগের বছরে পাকিস্তানের বোধহয় আমরা বোধহয় 61 মিলিয়ন ডলার আমরা ওখানে এক্সপোর্ট করেছিলাম, আর পাকিস্তান আমাদের $611 মিলিয়ন হচ্ছে ওরা রপ্তানি করেছিল। তো পাকিস্তানের সাথেও কিন্তু আমাদের ট্রেড ডেফিসিট যথেষ্ট বড়। সো আমাদেরকে ওখানে উপায় খুঁজতে হবে যেভাবে পাকিস্তানের সাথে হচ্ছে আমরা রপ্তানি আমরা বাড়াতে পারি, এবং পাকিস্তান থেকেও আমরা যেগুলো আমাদের মনে করুন তুলার এখানে যে ডাইভার্সিফিকেশন যত করা যায় ততই ভালো, কারণ ওটা হচ্ছে যে আমাদের রেডিমেড গার্মেন্টসের সবচেয়ে বড় হচ্ছে র মেটেরিয়াল, বা হচ্ছে যে আমাদের যে মনে করেন যে মাঝে মধ্যে ইন্ডিয়া থেকে যে আমাদের হঠাৎ করে পেঁয়াজ বন্ধ হয়ে যায়, মরিচ বন্ধ হয়ে যায়, তো একটা ডাইভার্সিফিকেশন সবসময় ভালো। এবং কিন্তু এটা দেখতে হবে যে ট্রান্সপোর্টেশন কস্টটা কতটুকু এখানে হচ্ছে এটা হচ্ছে ফ্যাক্টর ইন করা। এবং আরেকটা জিনিস আছে যে আমি বলবো যে পাকিস্তানের সাথে এবং সার্ককে রিভাইভ করার জন্য পাকিস্তান ইম্পর্টেন্ট, কিন্তু সার্কের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দেশটা মানে ইন টার্মস অফ ল্যান্ড ম্যাস এবং যেটার জন্য আমাদের ফিজিক্যাল ডিস্টেন্স আছে, এটা হচ্ছে ভারত। তো ভারত ছাড়া সার্ক হবে না। সো সুতরাং এখন ভারত তো আবার সার্কের মধ্যে অত ইন্টারেস্টেড না, ওরা বিমস্টেকে ইন্টারেস্টেড, মানে সমস্যাগুলো একসাথে আছে। এবং পাকিস্তানের সাথে আমরা ম্যারিটাইম রুটে আমরা যেতে পারি, ডিরেক্ট এয়ার ডিস্টেন্সে যেতে পারি, বাট প্রবলেম হচ্ছে যে বর্ডার মানে ল্যান্ড ট্রান্সপোর্টেশনে তো আমাদের যেহেতু আমাদের কমন এরিয়া নাই এখানে, তার জন্য নেই। তো আমরা দেখেছি যে কিছু কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি, যেমন পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ মিলে স্টক এক্সচেঞ্জে যে জয়েন্ট স্টক এক্সচেঞ্জ করা, বা এখানে এখানে অনেক ফিনান্সিয়াল ইনিশিয়েটিভ নেই, এগুলো হচ্ছে মোস্ট ওয়েলকাম। বাট আমি একটা জিনিস বলবো, যেটা হচ্ছে যে আমি একটি বাংলাদেশি হিসাবে আমাদের জাতীয় স্বার্থ অনুযায়ী আমরা প্রত্যেকটি দেশের সাথে এনগেজ করব। এবং আওয়ামী লীগের সময় আমরা যেমন দেখেছিলাম যে ভারতের প্রতি অতিরিক্ত দুর্বলতা, এখন দেখছি হচ্ছে ভারতের প্রতি অতিরিক্ত বৈরিতা। অবশ্য আমি আবারও বলে নিই, ভারত যথেষ্ট কাজ করে হচ্ছে বৈরিতা সৃষ্টি করার জন্য, এবং ভারতের অনমনীয় ভাব যেটা হচ্ছে বাংলাদেশের যে পট পরিবর্তনের পর যে অন্তর্বর্তীকালীন সরকারকে পুরোপুরি স্বীকার করে ফেলা, বা ওদের যে মিডিয়াতে যে অনবরত যে মিথ্যাচার করা, তো এর জন্য আমাদের সাধারণ মানুষের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। কিন্তু আমি বলবো যে মানে রেজিম চেঞ্জের সাথে, সরকারের পতনের সাথে আমরা আইদার হচ্ছে যে খুব বেশি প্রো ইন্ডিয়ান হয়ে যায়, খুব বেশি প্রো পাকিস্তানি হয়ে যায়। সো একটা হেলদি একটা রিলেশনশিপ রাখা উচিত প্রত্যেকটি দেশের সাথে, শুধু ইন্ডিয়া পাকিস্তান না, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, প্রত্যেকটি দেশের সাথে। এবং এটা আমাদের দেশের জাতীয় স্বার্থের অনুযায়ী, কেন আমাদের আন্তর্জাতিক সম্পর্কে যেটা বলে, দেয়ার আর নো পার্মানেন্ট ফ্রেন্ডস, দেয়ার আর নো পার্মানেন্ট অ্যালাইস, দেয়ার অনলি পার্মানেন্ট ইন্টারেস্ট। সো আমাদের যে দেশের জাতীয় স্বার্থের অনুযায়ী যাদের সাথে আমাদের এনগেজ করতে হয় তাদের সাথে করব, কিন্তু মাত্রার মধ্যে করব। প্রত্যেকটি দেশের জন্য এটা আমার মনে হচ্ছে প্রযোজ্য। অনেক ধন্যবাদ। ওদিকে যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকা আসছেন, জি, এটার বিশেষ কোনো তাৎপর্য আছে? এখন তো সামনে এখন তো আমরা তো দেখছি যে একের পর এক মানে শেখ হাসিনার সরকারের পতনের পর, ছাত্র জনতা আন্দোলনের পর আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা, যেটা আমাদের এক ধরনের একটা শীতল সম্পর্ক হয়ে গেছিল, ফ্রস্টি রিলেশনশিপ হয়ে গেছিল, ওটা রিভাইভড হয়েছে। সো কিছু আংশিকভাবে হচ্ছে যে আমরা বলবো যে হচ্ছে যে জো বাইডেনের আমলে যখন ছিল তখন হচ্ছে যে রিলেশনশিপটা চরম মানে উৎকর্ষে পৌঁছেছিল। এখন ডোনাল্ড ট্রাম্প আসার পর আপাতত এই ট্রাম্পের যে ট্যারিফের ঘাতে আমরা হচ্ছে যে একটু আমরা এখন আপাতত 3 মাসের একটা স্বস্তি পাওয়া গেছে, কিন্তু তবু দেখছি কিন্তু একের পর এক কিন্তু শীর্ষস্থানীয় কিন্তু হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রে এখানে হচ্ছে যে কর্তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা হচ্ছে যে সশস্ত্র বাহিনী, কিছুদিন আগে হচ্ছে প্যাসিফিক এখানে কমান্ডে এখানে নাম্বার 2 জেনারেল ভোগেল আসলেন, তারপর ইনারা আসছেন। সো আমরা ধারণা করতে পারি হচ্ছে যে এবং ওরা কিছু জিনিস তো আমরা পেপারে আসছে যেটা দেখে বলতে পারি যে এখানে হচ্ছে যে মিয়ানমার বা যেটা ওরা বার্মা বলে, বার্মার এখানে যে ক্রমবর্তমান যেখানে যে এই অবস্থার মানে অবনতি হচ্ছে, এটার যে এখানে নিরাপত্তাজনিত যে এখানে যে হুমকিগুলো দেখা যাচ্ছে বা সিকিউরিটি রিলেটেড থ্রেটসগুলো আছে, ওটার জন্য হচ্ছে বাংলাদেশ আর্মির সাথে ওরা কনসাল্ট করতে চাচ্ছে। এবং ধারণা করা যাচ্ছে যে নর্থ রাখাইন স্টেটে ওদের হচ্ছে যে যুক্তরাষ্ট্রের এক ধরনের একটা আগ্রহ আছে বা এক ধরনের ওদের হচ্ছে যে একটা ইন্টারেস্ট আছে।
যেটাই হোক আমরা এখন হচ্ছে যে আমরা যে এই পররাষ্ট্র যেখানে কর্মকর্তা আছে তাদের সাথে আমাদের এনগেজ করতে হবে, এবং যেহেতু আমরা হচ্ছে ট্রাম্পের যে 37% ট্যারিফ 3 মাসের জন্য রেয়াত দেওয়া হয়েছে, তো অলরেডি কিন্তু 3 মাসের যে রেয়াত দিলেও 10% বেস লাইন ট্যারিফ কিন্তু বেড়ে গেছে। আমরা কিন্তু আগের বছরে কিন্তু $1.22 বিলিয়ন আমরা ট্যারিফ কিন্তু যুক্তরাষ্ট্রে দিয়েছি। এর উপরে যদি 10% ট্যারিফও বেড়ে যায়, আমাদের কিন্তু রেডিমেড গার্মেন্টস যেটা আমাদের রপ্তানি 85% হচ্ছে যে এটা মানে একাই হচ্ছে যে এটা শুধু রেডিমেড গার্মেন্টস থাকে, ওটা কিন্তু চাপে পড়বে। কারণ ইউএসএ হচ্ছে আমাদের সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন। আমরা বলছি ডাইভার্সিফাই করবো, আমরা বলছি আমরা চায়নাতে বেচবো, আমরা বলছি আমরা অন্যান্য দেশে বেচবো, কিন্তু একদিনে তো হয় না, সাপ্লাই চেইন তো চেঞ্জ করতে সময় লাগে। সো আমাদের ইকোনমিক ইন্টারেস্টের জন্য, সিকিউরিটি ইন্টারেস্টের জন্য, এবং জানি যে জিএসপি প্লাস আমরা পাবো না, কিন্তু আমাদের এখানে হচ্ছে যে এইসব জিনিসের সাথে যুক্তরাষ্ট্রের সাথে এনগেজ করতে হবে, এবং যুক্তরাষ্ট্রের যেখানে হচ্ছে সিকিউরিটি ইন্টারেস্টগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, এবং যুক্তরাষ্ট্রের যে সুপারিশের জন্য এটা যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এবং এডিবিতে এখানে যেটা যথেষ্ট একটা পজিটিভ ইনফ্লুয়েন্স করে সেটাও কাজ করে। সো আমার মনে হয় মাল্টিল্যাটারাল আমরা অনেকগুলো জিনিসে আমরা করবো, আমরা এনগেজ করবো, বা জিসোমিয়া বা আকসা যে দুইটা এগ্রিমেন্টে নিয়ে আলাপ হচ্ছে বহুকাল ধরে, তো শেখ হাসিনা সরকারের আমল থেকে, ওগুলোতে কি কোনো অগ্রগতি হবে নাকি এটা দেখার বিষয়। এবং আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সামনে মে জুন মাসে আইএমএফ কিন্তু আমাদের চতুর্থ এবং পঞ্চম যে এখানে কিস্তি যেগুলো আছে লোনগুলো, সেগুলো কিন্তু এখন আটকে আছে, ওগুলো এখানে শর্ত পূরণ করা হয়নি। তো ওটার প্রতি যদি যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া যায় তাহলে ভালো হবে। তো আমাদের ডিপ্লোমেসির সব ধরনের অ্যাভিনিউ এনগেজ করতে হবে। এলডিসির একটা খবর দেখছি, জি, সেখানে যেটা বলছেন যে উড়োজাহাজ আকাশে উঠছে, মানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী বলেছেন যে এই মানে এলডিসির উড়োজাহাজ উপরে উঠতেছে, নিচে নামার ল্যান্ডিং এর সুযোগ নেই, ব্যাপারটা কি? না, এখন একটা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য এটা তো আগের সরকারের আমলে এইটা তোড়জোড় শুরু হয়েছিল। এখনো আমরা দেখছি যে সেই এলডিসি গ্র্যাজুয়েশন করার জন্য মানে হচ্ছে যে আমাদের বর্তমান সরকার এখানে যথেষ্ট আগ্রহ। হ্যাঁ, একদিকে ভালো, কেউ তো এখানে চিরতর এখানে হচ্ছে যে মানে ওয়ার্ল্ড ফ্যামিলিতে বা এখানে এরিনা অফ ওয়ার্ল্ড নেশনসে বা গ্লোবাল নেশনসে গরিব হিসাবে চিহ্নিত হতে চায় না। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি, আমি বলবো যে যদিও আমার কথাটা হয়তো অনেকে পছন্দ হবে না, চীন কিন্তু অনেক প্রভূত মানে অর্থনৈতিক মানে উন্নতি সাধন করার পরেও কিন্তু বহুদিন ধরে কিন্তু এলডিসি হিসাবে ক্লেম করতো। 2006-07 সালে এক প্রকারের যুক্তরাষ্ট্রের চাপে কিন্তু এলডিসি থেকে সরে আসছে। তো যাই হোক, এলডিসি হলে তো মানে এলডিসি হলে তো এখানে আমরা যে আমরা কনসেশনাল মানে লোনস পাই, তারপর হচ্ছে যে আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পেতাম, এইগুলো তো আছে। এখন আমাদের আপাতত যেটা স্বস্তির বিষয় আছে যে 2025 বা 26 যে শেষ হবে, তারপর 3 বছরের রেয়াত আমরা পাবো। তো এখানে হচ্ছে যে আমরা অস্ট্রেলিয়া বলেন, যুক্তরাজ্য বলেন, জাপান বলেন, সাউথ কোরিয়া বলেন, এবং চায়না তো আমাদের 99% মধ্যে আমাদের ট্যারিফ এক্সাম্পশন করে দিয়েছে। এইসব জায়গায় কিন্তু আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি আমরা এখানে রপ্তানি করতে পারবো। বিপদ হচ্ছে তারপরে, কেননা ওদের যে আমাদের জিএসপি প্লাসের জন্য যে আমরা নেগোশিয়েট করছি, এর মধ্যে দুটো জিনিস কিন্তু আমরা এখনো পরিপূর্ণ করতে পারিনি। একটা হচ্ছে শ্রমিক অধিকার এবং রাইট টু ফর্ম ট্রেড ইউনিয়নস, এবং হচ্ছে সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এবং এটার সাথে যদি আমি আপনাকে এখানে, এবং এর সাথে সাথে আমার যেখানে এখন যেটা হবে হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এগুলোর উপর কিন্তু জোর দেওয়া শুরু করবে। বা হচ্ছে যে আপনার মানে আপনার যেটা বলে যে রুলস অফ অরিজিন, বা আপনার কন্টেন্ট কতটুকু আছে, যে আপনার দেশ থেকে আপনার কতটুকু হচ্ছে কাঁচামাল বা যে আপনার ইন্টারমিডিয়েট গুডস এগুলো আপনি প্রডিউস করছেন। কেন আপনি যত আপনার এলডিসি পজিশন থেকে আপনি গ্র্যাজুয়েট করছেন, তাহলে আপনার কিন্তু আরও বেশি কিন্তু আপনার দেশে এই জিনিসগুলোকে প্রডিউস করতে হবে। এবং তার সাথে সাথে আপনার আছে যে আপনি কমার্শিয়াল লোনে আপনার রেটে আপনি লোন পাবেন ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি থেকে, তখন ওগুলোর চাপটা কিন্তু আসবে। সুতরাং এবং আমার তার সাথে সাথে ফার্মাসিউটিক্যাল সেক্টরে যে চাপটা আসবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ট্রিপসের আন্ডারে, তো এইসব জিনিসের জন্য কি আমাদের বাংলাদেশে এখনও পুরোপুরি কি আমরা প্রিপেয়ার্ড হয়েছে না কিনা, এবং আমরা যে এই যে আপনার যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, রিজিওনাল ট্রেড এগ্রিমেন্ট, যেটার জন্য নেগোসিয়েশন বহু বছর লাগে, ওগুলো কি ঠিক মতো আমরা করছি না কিনা, এগুলোর দিকে আগে মনোযোগ দিতে হবে। প্রফেসর আব্বাসী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আমরা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।